শেখ হাসিনার স্বৈরশাসন দেশের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কূটনীতিকদের সাথে বৈঠকে তিনি আরো বলেন, এমন এক সময় দেশের দায়িত্ব নিয়েছে যখন দেশের প্রতিটি খাতেই চরম বিশৃঙ্খলা। নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিকে রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ, অন্যদিকে গণ-অভ্যুত্থানের রাজনৈতিক শিক্ষা। এই প্রেক্ষাপটে আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাস জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে। আজ আমরা শিরোনাম রেখেছি ছাত্র আন্দোলন, ক্ষমতা ও রাজনীতির শিক্ষা। এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন মোশাহিদা সুলতানা, সহযোগী অধ্যাপক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও আছেন রৌনক জাহান, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। মোশাহিদা সুলতানা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে একদিকে নতুন বাংলাদেশ করতে সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা। আমরা যদি চ্যালেঞ্জগুলো নিয়ে জানতে চাই, সেই সঙ্গে আবার দেখা যায় যে এই যে গণ-অভ্যুত্থান হয়ে গেল, সেটির আসলে রাজনৈতিক শিক্ষাটা কি? ধন্যবাদ। প্রথমত আপনারা তো জানেন যে দেশ একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে গেছে গত 1 মাস ধরে। এছাড়া যেটা হয়েছে যে এর আগের সরকার যে অবস্থায় রেখে গিয়েছে সবকিছু, অর্থনৈতিক অবস্থা, সেটা জ্বালানি, বিদ্যুৎ থেকে শুরু করে দ্রব্যমূল্য ইত্যাদি সব দিকেই কিন্তু একটা অরাজকতা বিরাজ করছে। এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, একটা চাঁদাবাজির ক্ষেত্র প্রস্তুত হয়েছে দীর্ঘদিন ধরে, যেটার থেকে অনেক মানুষ এখানে লাভবান হচ্ছে। তো একটা শ্রেণী গড়ে উঠেছে যাদের এই সিন্ডিকেট ভাঙা আসলে খুব সহজ কাজ নয়। এটা একটা কাঠামোর মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে শুধুমাত্র কিছু কিছু চাপ প্রয়োগ করে আসলে এই বিষয়টার সমাধান হবে না। এবং এখন যে সরকার যে রিফর্মের কথা বলছে বা যে ধরনের সংস্কারের কথা বলছে, এটা আসলে অনেক দীর্ঘমেয়াদী একটা বিষয়। তো এই ব্যাপারে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, এখানে অবশ্যই পুরো এইটা একটা সরকারের জন্য চ্যালেঞ্জ হিসেবে আছে। এবং আবার একই সাথে এতগুলো সমস্যা একসাথে নিয়ন্ত্রণ করা, এটাকে যেভাবে করে দায়িত্ব ভাগ করে দেওয়া হচ্ছে, যেভাবে করে কাজগুলো বন্টন করে দেওয়া হচ্ছে, সবকিছু কিন্তু আমরা এখনো পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি যে এখনো সময় হয়ে আসেনি এই সরকার আসলে কি করবে, কোন দিকে যাবে সেটা বলার। কারণ এখন পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি। আর আমাদের রাজনৈতিক শিক্ষা যেটা হয়েছে সেটা হলো যে এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমি একটা বিষয় যেটা লক্ষ্য করেছি যে শুধু স্বেচ্ছাসেবীদেরকে দিয়ে কোনো কিছু করালে আসলে হবে না, বা কোনো কিছু যেটা ফান্ড নির্ভর এরকম কিছু দিয়ে আসলে কোনো কিছু হবে না। যেই গণ-অভ্যুত্থান হয়েছে সেখানে যেভাবে করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, এই স্বতঃস্ফূর্ততা দিয়ে কিন্তু চলবে না। একটা আইডিওলজি লাগবে, একটা জানা বোঝা একটা দরকার আছে যে কি ধরনের নীতি এই পুরো কাঠামোকে পরিবর্তন করতে পারে। একটা ব্যক্তিকে দিয়ে যদি আমি প্রতিস্থাপন করি আরেকটা ব্যক্তিকে, সেটা আসলে কোনো প্রতিষ্ঠানের মধ্যে কোনো কিছু পরিবর্তন করবে না। সেখানে একটা বড় ধরনের পরিবর্তন করতে হলে এই কাঠামো থেকে ভিতর থেকে পরিবর্তন আনতে হবে। সেটা স্বাস্থ্য খাত বলেন, শিক্ষা খাত বলেন, সেটা জ্বালানি বা বিদ্যুৎ যে নীতি সেই জায়গা থেকে বলেন। এতদিন ধরে আমাদের যেই ক্ষতি হয়ে গেছে সেটার জন্য একটা কাঠামোর পরিবর্তন প্রয়োজন। কিন্তু মোশাহিদা সুলতানা, যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে 24-এর যে গণ-অভ্যুত্থান আমরা দেখেছি, রাজনৈতিক দলগুলোর চরিত্র পরিবর্তনে কি সহায়তা করবে? রাজনৈতিক দলগুলোর চরিত্র আসলে পরিবর্তন করবে বলে আমার মনে হয় না, যতক্ষণ পর্যন্ত না আমি পুরো কাঠামোটাকে চেঞ্জ করতে পারছি। সেদিক থেকে আমার অবজারভেশন হচ্ছে যে আমরা যদি এই যে নতুন একটা গণ-অভ্যুত্থান হলে এর মধ্য দিয়ে এতগুলো ছাত্রদের একটা শক্তি তৈরি হয়েছে, তাদেরকে এখন সংগঠিত হতে হবে, তাদেরকে একটা রাজনৈতিক বোধ নিয়ে সামনে এগিয়ে আসতে হবে, রাজনৈতিক সংগঠন করতে হবে। তারা যদি এই রাজনৈতিক দলটাকে করতে না পারে, তাহলে ভবিষ্যতে তাদের যে বক্তব্য সেটা কিন্তু অন্য দলের ভিতরে ঢুকে যাবে এবং তারা আসলে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। এতদিনের তৈরি হয়ে যাওয়া তাদের যে অভিজ্ঞতা, তাদের যে কাঠামো, এই যে আমি বলছিলাম যে চাঁদাবাজরা বা এই যে টেন্ডারবাজি, এর প্রত্যেকটা ক্ষেত্রে যে দুর্নীতি কাঠামো আমরা দেখতে পাচ্ছি,
পাচ্ছি। এই কাঠামোর ভিতরে প্রত্যেকটা জায়গায় যদি পরিবর্তন আনতে হয়, নতুন ধরনের মানুষদেরকে যেমন আসতে হবে, তেমন নতুন করে যে এই রাজনৈতিক সংগঠন যদি কাঠামো পরিবর্তন করতে চায়, তাদেরকে আসলে সংগঠন করতে হবে। আমার বক্তব্য আসলে এটাই, যে এই। ধন্যবাদ জানাচ্ছি মোশাহিদা সুলতানা, রৌনক জাহান। আমরা যেমনটি দেখলাম যে অরাজনৈতিক কোটা সংস্কার আন্দোলন একসময় আসলে গণ অভ্যুত্থানের রূপ নিল, সরকার পতন হলো, নতুন বাংলাদেশ ঘিরে আসলে জনসাধারণের মাঝেও কিন্তু এক এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। আপনাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য সব সময় যেটা ছিল, জনসাধারণের যে আকাঙ্ক্ষা সেটার সাথে তাল মিলিয়ে চলা। আপনি দেখবেন যখন আমরা অরাজনৈতিক কোটা আন্দোলনটা করছিলাম, তখনও কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক যে আন্দোলনটা, ছাত্রদের কেন্দ্রিক আন্দোলনটা ছিল, তখনও ছাত্রদের যেই চাওয়াটা সেইটা নিয়েই কিন্তু কাজটা হচ্ছিল। এবং পরবর্তীতে পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেল, এমন দিকে চলে গেল যে আমাদের গতিটা সেই সরকার পতনের দিকে গেল। তখনও কিন্তু জনমানুষের যে আকাঙ্ক্ষা, যেই লক্ষ্যটা ছিল, সেইটার প্রেক্ষিতেই আমরা সেই স্বৈরাচার পতনের দিকেই ধাবিত হয়েছি। এবং সামনের যে লক্ষ্য যেটা থাকবে, অবশ্যই আমাদের থেকে প্রতিনিধিরা আছে, সরকারের উপদেষ্টাতেও আছে, এতে আছে, এবং আপনারা তাদের বক্তব্যে খুঁজে পাবেন তারা সবসময় এটা বলেছে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে এসেছি। তাহলে আমাদের লক্ষ্যটা সবসময় ওই দিকেই থাকবে, যেটা জনমানুষের আকাঙ্ক্ষা হবে আর কি। আমি এটুকু বলতে চাচ্ছি। রৌনক জাহান, বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে যে আপনারা আসলে রাজনৈতিক দল গঠন করতে পারেন, আসলেই কি তাই? আচ্ছা, রাজনৈতিক দল গঠনের যে কথাটা, এটা অনেক জায়গায় এসেছে। দেখেন, আমরা যখন রাজনৈতিক পরিসরে কথা বলছি এবং এই যে স্বৈরাচার পতনের যেই কথাটা যখন এসেছে, দাবিটা এসেছে অনেক জায়গা থেকে, তখন দেখবেন যে একটা প্রশ্ন এসেছে যে বিকল্প কে? আমরা এই জিনিসটা পাই নাই। তো কারণ সবারই কথা যে এই আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলের যে ইতিহাস, সেটাও তো একই, নতুন কেউ আসবে কিনা, এই আকাঙ্ক্ষাটা মানুষের মধ্যেই তৈরি হয়েছে যে নতুন কেউ আসুক, এটা চাই। ছাত্র জনতার পক্ষ থেকে কোনো দল গঠন হোক, এই জিনিসটা চাই। এই আকাঙ্ক্ষাটা ছাত্র জনতার পক্ষ থেকে হোক, এটা চাচ্ছে। এটা কিন্তু জনসাধারণের কথা। এখন আমরা আমাদের যেই উদ্দেশ্য নিয়ে এগিয়েছি, এই প্ল্যাটফর্ম থেকে এগিয়েছি, যদি সামনে কখনো এই ধরনের প্রত্যাশা তৈরি হয় এবং আমাদের মধ্য থেকেও সেই ধরনের সাংগঠনিক ব্যাপার আসে, তাহলে হয়তো হতে পারে। কিন্তু এখনই আমাদের প্ল্যাটফর্ম থেকে বা আমাদের কারো বক্তব্য থেকে কেউ এই জিনিসটা বলে নাই যে রাজনৈতিক দল গঠন করবে, এটা নিশ্চয়তা কেউ দেয় নাই। আমরা এখনও চলমান যেই পরিস্থিতি, যেটা আমি বলবো যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, ফ্যাসিবাদের বিলোপের কথা বলছি, আমরা এখনও সেই বিষয়গুলো নিয়েই কাজ করছি। এখনো রাজনৈতিক দল গঠন বা এই ধরনের চিন্তাধারা এখনো আসে নাই। তবে অবশ্যই যেটা বললাম যে আমরা সবসময় জনমানুষের আকাঙ্ক্ষার লক্ষ্যে কাজ করছি। যদি সেই আকাঙ্ক্ষাটা তৈরি হয়, হয়তো হতে পারে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মোশাহিদা সুলতানা। আবারও আপনার কাছে আসতে চাই। জুলাই হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্ত দলকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে আমরা অবাধ এবং নিরপেক্ষ তদন্তের কথা বারবার বলি, সেই পথ কি উন্মোচন হলো? এটা তো একটা জাতিসংঘের একটা ইন্টারভেনশন আছে, সেটা আমরাও চেয়ে আসছি। কারণ এখানে একটা বিভিন্ন ধরনের মানুষকে ইনভলভ করার একটা প্রয়োজনীয়তা রয়েছে। আর আমরা যখন বলি নিরপেক্ষ বা একটা ট্রাইব্যুনাল করা, সেইটা কিন্তু আমাদের নিজেদের দেশের ভিতরে হতে হবে। সেটার জন্য একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা হতে হবে, যেখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ থাকবে এবং বিভিন্ন দলের মতের মানুষ থাকবে, যাদেরকে নিয়ে একসাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। এই ট্রাইব্যুনালটার বৈশিষ্ট্য অবশ্যই নিরপেক্ষ হতে হবে, যেমন একদিক থেকে, আর অন্য দিক থেকে জাতিসংঘের যে অবদান, তাদের যে তত্ত্বাবধান থাকবে, সেটা নিশ্চয়ই এটা ফলপ্রসূ হবে। আমি মনে করি যে এটা স্বাগত জানানোই উচিত এবং এটা আসলে ঠিক কাজই হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি। রৌনক জাহান, যেমনটি আমরা জানি যে জাতিসংঘ তাদের প্রতিবেদনে বলেছে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত অন্তত 650 জনের মৃত্যু হয়েছে। যদিও নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে এখনো আসলে দোলাচল রয়েছে, এখনো অজানা বলা যায় সবার।
সেই জায়গা থেকে আপনারা এবার গণহত্যার বিচার চাইছেন। জি অবশ্যই, সে বিষয়টি নিয়ে যদি বলেন। জি, আমরা গণহত্যার বিচার চাইছি এবং এখনো শহীদদের সংখ্যা কিন্তু ক্রমাগত বাড়ছে। যারা আহত অবস্থায় ছিল আপনি দেখবেন যে অনেকেই মারা যাচ্ছে। আজকেও দুপুর 2টায় শহীদ মিনারে একজনের জানাজা পড়ানো হয়েছে। তো শহীদদের সংখ্যা সেই ক্ষেত্রেও বাড়ছে। এছাড়াও আমরা আমাদের পক্ষ থেকে প্রকৃত শহীদদের তথ্য মানে আমরা সংগ্রহ করছি। এছাড়া শুধু আমি এটা বলবো না যে শুধু ছাত্ররা মারা গেছে, দেশের প্রত্যেকটা সেক্টরের মানুষজনের ক্ষতি হয়েছে, জীবন গিয়েছে এবং অনেক এরকম আছে পথচারী আছে তিনিও এই আন্দোলনে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে, রিক্সা চালক থেকে শুরু করে সাংবাদিক কর্মীদের থেকে শুরু করে। তো প্রকৃত সংখ্যাটা আসলে হুট করে আমরা একটা সংখ্যা বলে দিতে পারি না যতক্ষণ না আমরা সেই তথ্যগুলো পুরোপুরি সংগ্রহ করছি। এবং এখনও মানুষ যারা হাসপাতালের বেডে আছে, অনেকে এমন আছে 10 মিনিটের মধ্যে যদি তার সার্জারি না হয় তার জীবনটা চলে যেতে পারে, এরকম পরিস্থিতিতে আছে। তো সেই ক্ষেত্রে আমরা সেই প্রকৃত সংখ্যাগুলো আর কি তথ্য সংগ্রহ করছি, আমাদের কাজ চলছে এবং আমরা তারপরেই কোনো একটা সংখ্যাতে গিয়ে দাঁড়াবো। তার আগে আমরা কোনো সংখ্যা নির্দিষ্ট করে আসলে বলতে চাই না। এই যে জুলাই গণহত্যা, আপনারা কি ভাবেন আসলে যে কোন প্রক্রিয়ায় বিচার হলে ন্যায় বিচার নিশ্চিত হবে? আমরা কিন্তু বিচার কাজ যেটা আমরা কোন প্রক্রিয়া, এটা বিচার প্রক্রিয়া যেটা হবে এটা সম্পূর্ণ আইন অনুযায়ী হবে। আইন যেটাকে সঠিকভাবে বলবে যে এই গণহত্যার জন্য এই বিচারটা সঠিক, সেই প্রক্রিয়ায় যাতে বিচার হয় এটাই আমরা চাই আর কি। আমাদের দাবিটা চাওয়াটা এটা, কিন্তু গণহত্যার বিচার হতে হবে। কোনোভাবেই এটাকে পার পেয়ে কেউ যেতে পারে না, এটার সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তির বিচার নিশ্চিত করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি মুশাহিদা সুলতানা। এই প্রসঙ্গে একটু আপনার কাছেও জানতে চাই, দেশের যে বিদ্যমান আইন আছে সেই বিদ্যমান আইনে গণহত্যার বিচার সম্ভব নাকি আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে হবে আমাদের? আচ্ছা, এখানে আমার একটা বিষয় বলবার আছে, সেটা হলো যে যখনই আপনারা দেখবেন যে গণহত্যা প্রসঙ্গটা আসছে, গণহত্যার কিন্তু আন্তর্জাতিক একটা সংজ্ঞা আছে। আবার এই যে অলরেডি আমাদের যে ট্রাইব্যুনাল আছে যুদ্ধাপরাধীদের বিচার বা মানবতা বিরোধীদের বিচারের দাবিতে যে ট্রাইব্যুনাল আছে, সেখানে গণহত্যা একটা বিষয় আছে, তার সাথে খুন এবং অপহরণ আরেকটা আছে। এখন গণহত্যা যখনই আমরা শব্দটাকে উচ্চারণ করি তখনই দেখা যায় যে এটা প্রমাণ করার জন্য এমন সব শর্ত আছে, যেমন ধরেন আমরা এটা মিয়ানমারের ক্ষেত্রে দেখেছি যে যখন রোহিঙ্গাদের উপরে আক্রমণ হলো, এমনকি ধরেন ফিলিস্তিনিদের উপরে যে আক্রমণ হচ্ছে সেখানেও দেখেছি যে প্রথম দিকে এটাকে কেউ গণহত্যা বলতে চায় না, এবং গণহত্যার যে ডেফিনেশন সেটা এত ট্রিকি, এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা নিয়ে কাজ করতে গেলে আসলে অত দূর যাওয়ারও দরকার নাই। শুধু হত্যাকাণ্ড এবং অপহরণ এগুলো দিয়েই কিন্তু এই বিচারগুলো করা সম্ভব। গণহত্যার যদি করতে চাই এটা আরো অনেক বেশি বিলম্বিত হবে। আমার মনে হয় যে ইতিমধ্যেই উপদেষ্টাদের আইন উপদেষ্টা উল্লেখ করেছেন যে এটা আসলে এই হত্যাকাণ্ড এবং অপহরণ এগুলো দিয়েই কিন্তু ধরা যায়। তো আমি সেই জায়গা থেকে মনে করি যে আমার যদি দ্রুত বিচার করতে হয় এবং মানে কোনো বিলম্ব না করে নিরপেক্ষ বিচার করতে হয়, তাহলে গণহত্যা একটা বড় শব্দ, সেটা বাদ দিয়ে শুধু খুন এবং অপহরণের দৃষ্টান্ত হাজির করলেই আসলে দ্রুত বিচারটা সম্পন্ন হবে, এটা আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি। রৌনক জাহান, 4 দফা দাবিতে আপনারা রেজিস্ট্যান্স উইক পালন করলেন, সেই বিষয়টি নিয়ে একটু বলেন। রেজিস্ট্যান্স উইকে আমাদের যে দাবিগুলো দেখবেন আপনি, রেজিস্ট্যান্স উইকটা আমি এটা বলবো যে আমাদের কিন্তু আমরা গণ অভ্যুত্থান করে এসেছি, তার পরবর্তীতে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট আমাদেরকে সহ্য করতে হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে যদি বলেন ষড়যন্ত্রমূলক অনেক কিছুই আমাদের বিরুদ্ধে হচ্ছে। ষড়যন্ত্রমূলক অনেক কিছু আপনাদের বিরুদ্ধে হচ্ছে এমনটি আপনি বলছেন। আমরা যদি দু একটি বিষয় একটু পরিষ্কারভাবে শুনি। না, 15ই আগস্টের বিষয়ে একটা কথা বলি। 15ই আগস্টে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর মাধ্যমে আমাদের যে প্ল্যাটফর্মটা আছে সেটাকে বিতর্কিত করারই চেষ্টা চলছে বলেই মনে করছি। বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আসলে আমরা যেই চেতনাগত দিক দিয়ে এই প্ল্যাটফর্মটা নিয়ে আগাচ্ছি, সেই জায়গা থেকে আমরা গণতন্ত্রের কথা বলছি, তাহলে আমরা ভিন্ন মতকে অবশ্যই জায়গা দিতে চাই। আপনি ভিন্ন মতকে জায়গা না দিলে গণতন্ত্রের কথা বলতে পারেন না। তো সেই জায়গা থেকে আমরা কখনোই আরেকজনের অন্যজনের যেই
যেই রাজনৈতিক মতাদর্শ সেখানে আঘাত করার কথা আমরা করতে পারি না। রনক জাহান, আপনি বলছিলেন যে আপনাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে, তাহলে আপনারা দেশবাসীকে যে স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্ন নিশ্চয়ই বেহাত হয়ে যাওয়ার ষড়যন্ত্রও চলবে। আপনারা কতটা আসলে সচেতন সে বিষয়ে প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির পর শেষ শুনবো। দর্শক, জেনেসারের নিবেদিত দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেনেসারের নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। রনক জাহান, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে নানাভাবে ষড়যন্ত্র চলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার ষড়যন্ত্র। সেই জায়গা থেকে যে নতুন বাংলাদেশের কথা আপনারা বলছেন, রাষ্ট্র সংস্কারের কথা আপনারা বলছেন, আপনাদের দেখানো স্বপ্ন যদি বেহাত হয়ে যায়, সেই ষড়যন্ত্র যদি চলে, আপনাদের পদক্ষেপ কি হবে? আপনারা কতটা প্রস্তুত? আমরা এই ক্ষেত্রে সচেতন অবশ্যই। আপনি বিতর্কিতর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় এই প্ল্যাটফর্মের নাম ব্যবহার করে চাঁদাবাজির ঘটনা ঘটছে। এগুলোও কিন্তু এই প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করছে। সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যে অভিযোগগুলো যখনই আমরা পাচ্ছি, সেই জায়গায় কিন্তু আমরা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। সেই জায়গাগুলোতে গিয়ে খতিয়ে দেখা এবং আপনি দেখবেন যে সমন্বয়কদের পক্ষ থেকে এরকম বলা হয়েছে যে এই ধরনের যদি কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে বা কোনো নাম ব্যবহার করে এরকম অনৈতিক কিছু করার চেষ্টা করা হয়, সাথে সাথে সেটার আপনারা অভিযোগ করবেন বা জনসাধারণ যারাই সেটার তথ্যটা পাবে তারা যাতে সেটা তাদেরকে আইনের। এখন পর্যন্ত কি আপনারা ব্যক্তি উদ্যোগে আসলে এই পদক্ষেপগুলো নিচ্ছেন, নাকি আপনারা আইনের দ্বারস্থ হওয়ার চিন্তাও করছেন? আইনের দ্বারস্থ হওয়ার, আমরা তো আর কাউকে শাস্তি দেওয়া বা কোনো বিচারের অধীনে আনার তো এখতিয়ার আমাদের নাই। অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলাই আমরা আর কি সচেতনভাবেই দেখার চেষ্টা করছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই প্রসঙ্গে মোসাহিদা সুলতান, আপনার কাছেও প্রশ্ন রাখতে চাই। আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পরপরই চাঁদাবাজি নিয়ে বেশ সংবাদ প্রচার হতে লাগলো। দেখলাম যে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, চাঁদাবাজটা পাল্টে যাচ্ছে। এই সংস্কৃতি থেকে আসলে কিভাবে পরিত্রাণ পাবো আমরা? আসলে যে এতদিন ধরে যেটা কাঠামোটা গড়ে উঠেছে, এখানে তো একটা বেনিফিশিয়ারি গ্রুপ আছে। তা এখন এদের আয় ইনকাম কিভাবে হবে? তো তারা বিভিন্নভাবে এই আন্দোলনটাকে বিতর্কিত করতে চাচ্ছে এগুলোর মধ্য দিয়ে। এটা একটা তো উদ্দেশ্য আছে। আরেকটা হচ্ছে যে তাদের নিজেদের যে অর্থ আয় করার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো তো অনেকের বন্ধ হয়ে গেছে এটার মধ্য দিয়ে। যে আমরা একটা দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজি কেন্দ্রিক, একটা টেন্ডারবাজি কেন্দ্রিক একটা কাঠামো তৈরি করেছি। তো সেই কাঠামোটা তো আসলে ভাঙতে হলে আরো অনেক একটু সময় লাগবে। ততদিনে হয়তো তাদেরকে এভাবে একটা বিতর্কিত করার চেষ্টা করা হবে, কিন্তু আমার ধারণা যে খুব একটা পারবে না। কারণ আপনি লক্ষ্য করে দেখেন যে গণ অভ্যুত্থানের আগে পরে বিভিন্ন সময় এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, কিন্তু মানুষের বিশ্বাস কিন্তু তাতে নষ্ট হয়নি। তবে এই যে ওরা যে একটা বিপুল পরিমাণের শক্তি অপচয় করে যাচ্ছে এটার পিছনে, এটা সমস্যা না যে আমি যেটা করিনি কিন্তু আমাকে বারবার গিয়ে ডিফেন্ড করতে হচ্ছে। তো এই যে এই চর্চাটা, এটা কেন হচ্ছে? যতক্ষণ পর্যন্ত তারা সংগঠিত হয়ে একটা দল না করবে, ততদিন পর্যন্ত এগুলো আসলে চলতে থাকবে এবং এগুলো আমাদেরকে প্রতিনিয়ত দেখে যেতে হবে এবং ধরে নিতে হবে যে এগুলো আসলে তাদের কাজের অংশ না। কিন্তু আমরা দেখবো যে এটা হয়তো এখন হচ্ছে, কালকেও হবে, পরশু হবে। তো তাদেরকে আসলে একটু সময়ও দিতে হবে, শিক্ষার্থীদেরকে, যে তারা কিভাবে তাদের প্ল্যাটফর্মটাকে দেখতে চায়, তারা কিভাবে একটা দল গঠন করতে চায়। এটা তো আসলে একটা লম্বা প্রক্রিয়া অবশ্যই, কারণ হুট করে তো আসলে একটা দল গঠন করা যায় না। সেটা হলে হবে যে কেউ হয়তো একটা নেতৃত্বে চলে আসবে, সেটা একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে হবে না। কাজে আমি বলবো যে তারা সংগঠন করতে সময় নিক, কিন্তু এমনভাবে সময় নিক যাতে করে তারা আসলে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারে সামনের দিকে। একটা টেকসই একটা বন্ধন যেন তাদের মধ্যে তৈরি হয়, যেটার ভিত্তিতে তারা আসলে পরবর্তীতে আরো আগ্রহ নিয়ে, গতি নিয়ে কাজ করতে পারবে। কাজে এই সময়টা তাদেরও যেমন প্রাপ্য, তেমন এই সরকারেরও প্রাপ্য আসলে। যে আমরা হুট করে একটা জিনিস সবকিছু পরিবর্তন করে ফেলবো, এটা আসলে ঠিক সম্ভবপর ব্যাপার না। এটার জন্য সবাইকে সময় দিতে হবে। তো এটা বলতে গিয়ে যেটা বলতে হয় যে এখন যেমন ধরেন একটা, আপনি দেখছেন যে গ্যাসের ক্রাইসিস হচ্ছে। তো আজকেও আমার মা ঠিক সময় মতো রান্না করতে পারেনি, এটা কিন্তু ঘরে ঘরে হচ্ছে।
তা আমরা দেখে এসেছি যে অনেক দিন থেকে আমাদের এই গ্যাসের সমস্যার মধ্যে দিয়ে আছি আমরা। এখন ধরেন বাংলাদেশের ভিতরে 49টা গ্যাস কূপ খনন করা চলছে, সেটা শেষ হবে হচ্ছে আগামী বছর। তাহলে আমরা যে এই যে এতদিন ধরে নিজেদের দেশের ভিতরের গ্যাস উত্তোলনে গুরুত্ব দেইনি, এটা যে এখন দেয়া হচ্ছে, এটা তো 1 বছর সময় লেগে যাবে। এখন ততদিন যদি মানুষ মনে করে যে আসলে এই সরকার কিছুই করতে পারছে না, এই সরকার আসলে করার জন্য তাকে যে সময়টা দিতে হবে সেটা আসলে আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ যেই সমস্যাটা আমরা তৈরি করে ফেলেছি এতদিন ধরে, এটা আসলে খুব সহজে পরিবর্তন করা যাবে না, এবং এমনকি শিক্ষার্থীদেরকেও সময় দিতে হবে, তাদের উপরেও আস্থা হারানো যাবে না, আমি এটাই মনে করি। ধন্যবাদ জানাচ্ছি রৌনক জাহান। বলা হয়ে থাকে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের জিম্মি দশা থেকে মুক্ত হলো বাংলাদেশ, কিন্তু আমরা জিম্মি দশার কথা যখন আসে তখন আবার ক্যাম্পাসের কথা মাথায় আসে, হলগুলোর কথা মাথায় আসে। গণঅভ্যুত্থানের আগের আর পরের চিত্র যদি আমরা একটু আপনাকে তুলে ধরতে বলি, এখন চিত্রটা কেমন? গণঅভ্যুত্থানের আগের চিত্রটা নিয়ে আমি সামান্য কথা বলি। আমরা মানে হলে যখন উঠি, প্রথম বর্ষ থেকে যারা প্রথম বর্ষে হলে ওঠে তাদের অবস্থা মানে এত বেশি করুণ থাকে। একটা রুমের মধ্যে 40-50 জন স্টুডেন্ট থাকছে, তারা আসলে ঘুমানোর জন্য, সামান্যতম মানুষের ঘুমানোর জন্য যতটুকু জায়গা দরকার সেটা তারা পাচ্ছে না। খাওয়া সঠিকভাবে যে তারা খাবে, ঘুমাবে, বেসিক নিডটা পাচ্ছে না। সেই জায়গা থেকে পড়াশোনার জন্য একটা সঠিক পরিবেশ পাওয়া তো খুব মানে বিলাসিতা বলা যায়, এরকম একটা ছিল। এখন গণঅভ্যুত্থানের পরের চিত্র যদি দেখেন, হলগুলোতে যেই দখলদারিত্ব যে রুমগুলো ছিল, এই রুমগুলো নেই। এই রুমগুলো দখলদারিত্ব থেকে মুক্ত হয়েছে। প্রশাসনের মাধ্যমে সিট নিশ্চিত করার প্রক্রিয়া চলমান আছে, এতে করে মেধার ভিত্তিতে সিট পাচ্ছে। এবং একটা শিক্ষার্থীর শিক্ষা জীবনে মানে শিক্ষাটাকে এগিয়ে নেওয়ার জন্য যতটুকু তার বেসিক নিড দরকার সেটা নিশ্চিত করার প্রক্রিয়া চলমান হচ্ছে। কেউ মানে দেখা যাচ্ছে যে ওই হলে থাকার জন্য, সামান্যটুকু ওই স্থানটা পাওয়ার জন্য তাকে দিন রাত প্রোগ্রাম করতে হতো, কর্মসূচি করতে হতো, রাজনৈতিকভাবে কিছু না, তাকে গিয়ে মধুতে গিয়ে ঘন্টার পর ঘন্টা শুধু দাঁড়িয়ে থাকতে হতো, স্লোগান দিতে হতো। তার ক্লাস থাকুক, পরীক্ষা থাকুক, তারপরেও এই কাজগুলো তাকে করতে হতো, না হলে তার হলে সিট থাকবে না। যেই তথাকথিত বড় ভাই আছে সে তাকে হল থেকে বের করে দিবে। এখন গণঅভ্যুত্থান পরে যখন আমরা যে প্রশাসনের মাধ্যমে সিট নিশ্চিত করার প্রক্রিয়ার দিকে আগাচ্ছি, মেধার ভিত্তিতে যখন সিট আসছে, তখন ওই সিটটা তার, ওই সিট থেকে তাকে কেউ বলবে না যে তুমি যদি 5 মিনিটের মধ্যে মধুতে না আসো তাহলে তোমাকে সিট হল থেকে বের হয়ে যেতে হবে। এটাই গণঅভ্যুত্থানের পরের চিত্র, এবং যেই পরিবর্তনটা এসেছে এই চিত্রটা, এবং সেটাকে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি। সেই জায়গা থেকে প্রাথমিকভাবে তো ধরে নেওয়া যায় যে আপনারা সফল হয়েছেন। এই আলোচনায় ফিরবো, আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে ছাত্র আন্দোলন, ক্ষমতা ও রাজনীতির শিক্ষা এই শিরোনামে। আবারও ফিরছি আলোচকদের কাছে। মুশাহিদা সুলতানা, আমরা গণঅভ্যুত্থানের সাথে সাথে দেখলাম যে প্রশাসন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান থেকে আসলে পদত্যাগের এক ধরনের হিড়িক লেগেছে। এই পদত্যাগ কি বার্তা দেয়? সবই কি তাহলে দলীয় নিয়োগ ছিল? একটা হচ্ছে যে দলীয় নিয়োগ তো অবশ্যই ছিল, কারণ আমরা তো এখন পর্যন্ত এমন জায়গা পাইনি। বিশেষ করে আপনি যদি দেখেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটির ভিতরেই আপনার দলীয়ভাবেই মনোনীত হয়েছেন ভিসি, পুরো সিস্টেমটাই আসলে এরকম হয়ে গেছে। তো এই কারণেই পদত্যাগ করছে। আরেকটা হচ্ছে গিয়ে যে শিক্ষার্থীরা চাচ্ছে না, তো এটা যখন তারা বুঝতে পারছে, তারা হয়তো নিজেরাই পদত্যাগ করছে, বা একটা চাপ সৃষ্টি হচ্ছে যে এখানে আসলে থাকলে সে তার মতো করে কিছু করতে পারবে না। তো এই বিভিন্ন নানান ধরনের এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম সিচুয়েশন। তো এই যে পদত্যাগ করছে, তারপরে যে ধরেন আবার ভিসি নিয়োগের যে প্রক্রিয়াটা হবে, এই প্রক্রিয়াটা যদি সুষ্ঠুভাবে না হয়, তাহলে ধরেন এখানে এমন কেউ হয়তো আবার ক্ষমতা চর্চা করা শুরু করবে যেখানে আগের বিষয়গুলোই আবার সামনে চলে আসবে। সে কারণে ভিসি নিয়োগের যে ব্যাপারটা এখন, সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে।
যে আসলে কারা এখানে প্রশাসনে থাকবে, কিভাবে করে তারা কাঠামোটাকে পরিবর্তন করতে হবে। তবে আমার মনে হয় যে একটা মানুষকে দিয়ে আরেকটা মানুষ এই যে প্রতিস্থাপনের বিষয়টা, এটা দিয়ে আসলে সব সমস্যার সমাধান হয় না। এখানে চারদিক থেকে বিভিন্ন ধরনের চাপ থাকতে হবে। শিক্ষার্থীদের চাপ যেমন একসাথে থাকবে, বিভিন্ন ধরনের শিক্ষক যারা আছেন তাদের মধ্যেও একটা মানে মোবিলাইজেশন হতে হবে যাতে করে এই কাঠামোটাকে পরিবর্তন করা যায়। সবকিছু মিলেই আসলে একটা মানে এটা সম্ভব হবে, মানে পুরো শিক্ষা কাঠামোটাকে পরিবর্তন করা যাবে। শুধু একজন ভিসিকে প্রতিস্থাপন করে আসলে সেটা অনেক সময় সম্ভব হবে না যদি অন্যরা সহযোগী ভূমিকা না পালন করে। অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে। শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ দিনের আসলে যে দলীয় নিয়োগ বা দলীয়করণ শিক্ষা ব্যবস্থাকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে? অবশ্যই অনেক ক্ষতিগ্রস্ত করেছে, কারণ দলীয় যারা আছেন তারা তো বিভিন্নভাবে তারা যে প্রভাব বিস্তার করেছেন সেটা বিভিন্ন ধরনের নিয়োগ থেকে হোক, যেমন ধরেন যখন কোনো নিয়োগের মধ্য দিয়ে যায় তো বহুদিন ধরে আমরা দেখেছি যে অনেক মেধাবী শিক্ষার্থী এমনকি প্রথম হয়েও তারা আসলে শিক্ষক হিসেবে যোগদান করতে পারেনি, এমন অনেকে দেশের বাইরে চলে গেছে। বা যারা আমাদের দেশের ভিতরে ভালো ভালো শিক্ষকেরা ছিলেন, আমার নিজের শিক্ষার্থীরাই ছিলেন, কিন্তু তারা যখন জয়েন করার পরে দেখলেন যে অন্য জায়গায় ভালো সুযোগ আছে, অনেকেই কিন্তু চলে গেছে। তো এইভাবে করে আমরা মেধাবী শিক্ষকদেরকে ধরে রাখতে পারিনি, অনেকে চলে গেছে এবং অনেকে যখন চলে গেছে একটা শূন্যতা তৈরি হয়েছে এখানে। তখন দলীয়ভাবে নিয়োগ হয়েছে এবং দলীয় নিয়োগের একটা বড় অসুবিধা হচ্ছে যে যখন তাদের কোনো এজেন্ডা এখানে পুশ করতে হয় তারা সবাই মিলে ওটাকে ভোট দিয়ে বা যে কোনো ধরনের এক ধরনের প্রচারণা চালিয়ে তারা ওটাকে পাশ করিয়ে নেয়। তো এটা ধরেন এমনকি শিক্ষক সমিতির মধ্যেও সেটা আছে যে দলীয় রাজনীতির একটা প্রভাব আমরা দেখতে পাই। তারা বিভিন্ন সময় সরকারের এজেন্ডাটা কি পুশ করতে চায়, অন্যদিকে যে শিক্ষার্থীদের জন্য যেটা করণীয়, তাদের মঙ্গলের জন্য যেসব কাজ করা দরকার ছিল সেগুলো হয়তো বাদ হয়ে যায়। দলীয় নিয়োগের বিষয়টাই আসলে এরকম। এবং দীর্ঘদিন ধরে আপনি দেখেছেন যে পুলিশের ক্ষেত্রে সেখানেও কিন্তু এই ধরনের নিয়োগ দেয়া হয়েছে যারা বিভিন্ন ধরনের আগে রাজনৈতিকভাবে সংগঠিত ছিল, সে কারণে যে এত ব্রুটাল হতে পেরেছে এই মানে পুলিশের বাহিনী, যেভাবে করে স্টুডেন্টদের উপর আক্রমণ করেছে, আমাদের তো মনে হয় না যে তাদের কোনো উদ্দেশ্য ছিল যে তারা মানে এই দেশের মানুষকে সার্ভ করতে যায় বা তাদের নিরাপত্তা দিতে যায়, এটা তো মনে হয়নি। এমনকি মানে প্রত্যেকটা জায়গায় তাদের এত নৃশংস চেহারা আমরা দেখেছি। তো সেই একইভাবে আমরা যদি বলি শিক্ষায়তনের যে অবস্থা সেটাও কিন্তু একই। এমনকি গ্রামের যে শিক্ষক তাকেও গিয়ে আরেকজনকে মেম্বারকে বুঝাতে হয়, চেয়ারম্যানকে বুঝাতে হয়, সুপারিশ করতে হয় তাকে কিছু করার জন্য। এমনকি আপনি যদি দেখেন শিক্ষা প্রতিষ্ঠানে, একটা গ্রামের একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গিয়ে দেখি একজন শিক্ষক উনি ক্লাসও নেয়, সবই করে, আবার বাথরুমও পরিষ্কার করে। তো এই যে একটা শিক্ষক হিসেবে তার যে সম্মান, তার যে প্রাপ্য, তার যে অধিকার, তার যে বেতন কাঠামো, আমরা সব দিকে দেখেছি যে এটা প্রাথমিক থেকে উচ্চ স্তরে সব জায়গায় তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি মোশাহিদা সুলতানা। রনক জাহান, বলছিলেন আপনি দীর্ঘদিনে যেমন আসলে হল ক্যাম্পাসে অরাজকতা চলছিল সেই জিম্মি দশা থেকে অনেকটাই মুক্ত হয়েছেন আপনারা, এবং ক্যাম্পাস এবং হলে এক ধরনের বাক স্বাধীনতার ক্ষেত্র তৈরিতে আপনারা সক্ষম হয়েছেন। সেই জায়গা থেকে আমরা কি স্বপ্ন দেখতে পারি ধীরে ধীরে পুরো দেশে সেটি তৈরি করার ক্ষেত্র তৈরি হবে? অবশ্যই আমরা এই স্বপ্নটা দেখতে পারি। আর শুধু ক্যাম্পাস না, পুরো বাংলাদেশেই। এমনকি এখন আমি লোকাল বাসে করে যাওয়া আসি করি, আমি লোকাল বাসে উঠে কথা শুনলে মানুষের মধ্যে আলোচনা হচ্ছে, রাজনৈতিক আলোচনা হচ্ছে, তারা রাজনীতি নিয়ে কথা বলছে। কিন্তু এর আগের চিত্র, সে তার বাসায় বাড়ির মধ্যেও রাজনীতি বা এই সরকার সম্পর্কিত কোনো সমালোচনা হোক বা যে কোনো ধরনের কথা বলতে পারতো না, যদি প্রতিবেশী শুনে সেইটা কোনোভাবে তাদের কানে চলে যায়। এইটা সেই জায়গা থেকে এখন তারা মানে মুক্ত জায়গায়, পাবলিক প্লেসে তারা রাজনীতি নিয়ে কথা বলছে। বাক স্বাধীনতাটা ফিরে এসেছে এবং মানুষ সেটাকে মানে সেটা সঠিক ব্যবহারই করছে বলে মনে করি। এবং সেই জায়গা থেকে শুধু যে বিরোধী পক্ষে যারা আছে, বিপক্ষে যারা আছে তাদের সমালোচনা, এটা না, যে স্বাধীনতাও থাকবে, আসলে ভিন্ন মতের প্রতি সম্মানও থাকবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মোশাহিদা সুলতানা আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি জেনারেল নিবেদিত দেশ সাপ্তাহিকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।